তারেক জিয়া আসলে এর চেয়ে বেশি লোক হবে, বঙ্গবন্ধু কবর থেকে ফেরত আসলে আবার হবে, সর্বশেষ এই শেখ হাসিনা যদি কোনোভাবে এখানে আসে এর চেয়ে বেশি লোক হইতে পারে বাংলাদেশ। লোক দেখালেই দল ভালো, লোক দেখালেই উদ্দেশ্য ভালো, লোক দেখালেই লোভ দেখিয়ে ক্ষমতায় গিয়ে জনগণকে স্টিম রোলার চালাবে না, সেটা বিশ্বাস করা বাংলাদেশে খুব কঠিন। তারেক জিয়া দেশে আসলে আর চেয়ে ডবল লোক হতে পারে, শেখ হাসিনা দেশে ফিরে আসলে এমন সমাবেশ হতে পারে। কিন্তু একটি কথা আমি বলতে চাই, জামাত ইসলামের যে লক্ষ জনতা সমাবেশে এসেছে, এদেরকে 1 টাকা কাউকে দিয়ে ভাড়া করে আনা হয়নি, এদের কাউকে বিরিয়ানির প্যাকেট দেওয়া হয় নাই। প্রত্যেকটা কর্মী, লক্ষ লক্ষ কর্মী নিজের টাকা খরচ করে সমাবেশে এসেছেন। কোন রিক্সা চালক 2 দিন রিক্সা চালিয়ে, সেই রিক্সা চালিয়ে যেই টাকা পেয়েছে সেই টাকা খরচ করে সমাবেশ। নম্বর ভাই বলেছেন যে অনেকেই সমাবেশে এসে চলে গেছেন এবং আফসারি ভাই রাস্তায় এসে জ্যামে পড়ে প্রতিবন্ধকতার শিকার হয়েছেন। আমি বলতে চাই, জামাত ইসলাম সাধ্যমতো চেষ্টা করেছেন যাতে জনগণ বিপদে না পড়ে বা বিশৃঙ্খলা না হয়। তারপরেও একেবারে জনদুর্ভোগ হয়নি এটা বলার সুযোগ নেই, কিছুটা জনদুর্ভোগ অবশ্যই হয়েছে, হয়তোবা তার মধ্যেই আফসারি ভাই পড়েছেন। এবং পাশাপাশি আরো একটি কথা বলেছেন যে 2টার দিকে তিনি দেখেছেন অনেকে সমাবেশ সেরে চলে গেছেন, তারা বলেছেন যে আমরা হাজিরা দিয়েছি, আমাদের ডিউটি শেষ। আমি একটি কথা দায়িত্ব নিয়ে বলতে চাই আফসারি ভাইকে সহ প্রোগ্রামের সমস্ত দর্শকদেরকে, গতকালকে আমি নিজে শুরু থেকে শেষ পর্যন্ত ছিলাম। ফজর নামাজ পর মাঠে ঢুকেছি, আসর নামাজ পড়ার পর বের হয়েছি। আমি যেটা দেখেছি, গতকালকে জামাত ইসলামের সমাবেশ হয়েছে 2টা। এখন প্রশ্ন আসতে পারে 2টা সমাবেশ কিভাবে হলো? বাংলাদেশ অর্থাৎ ঢাকার বাহিরে 64 জেলা থেকে যেই জনগণগুলো এসেছেন সমাবেশে, তারা ফজর পর ঢুকেছেন। মাঠ সকাল 6টার দিকে আমি নিজে একটি লাইভ করেছি, সকাল 6টায় পুরো সোহরাওয়ার্দী উদ্যান কানায় কানায় ভরপুর ছিল জনগণের উপস্থিতিতে। এই মানুষগুলো সকাল 6টা থেকে 12টা পর্যন্ত মাঠে বসেছিলেন। জোহর নামাজের আগে যখন জোহরের আজান দেবেন, এই মানুষগুলো অত্যন্ত প্রচন্ড গরমে অনেকে অসুস্থ হয়ে পড়েছেন, অনেকে টয়লেট বাথরুমে যাওয়ার প্রয়োজনীয় জরুরত এসেছেন। ঠিক সেই সময় অধিকাংশ মানুষ মাঠ থেকে বের হয়ে কেউ নামাজ পড়ার জন্য মসজিদ খুঁজেছেন, কেউ টয়লেট বাথরুমে গিয়েছেন, অনেকে অসুস্থ হয়েছেন, অনেকে কষ্টে পার্শ্ববর্তী রমনা পার্কে ঢুকেছেন অধিকাংশ মানুষ। এবং আশেপাশে রাস্তাঘাটে শাহবাগ থেকে শুরু করে পল্টন প্রেস ক্লাব, এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি চত্বর, আশেপাশের গাছের ছায়ে তার অবস্থান নিয়েছেন। এবং যেই ঢাকা বিভাগের আশেপাশের মানুষগুলো যারা 12টা 1টার দিকে ঢাকায় ঢুকেছে, তারা নতুন করে আবার সোহরাওয়ার্দী উদ্যানে ঢুকে তাদের দিয়ে মাঠটা আবার পরিপূর্ণভাবে ভরে গেছে। এটার দ্বারা একটা জিনিস কিন্তু প্রমাণ হয়, একদল লোক মাঠ থেকে বের হয়ে পাশে আশ্রয় নিলেও মাঠ কিন্তু ফাঁকা হয়নি, বরং আরো একদল এসে মাঠটি ভরে গেছে। তার মানে বোঝা যায় যে পরিমাণ লোক সোহরাওয়ার্দী উদ্যানের মাঠে ছিলেন, তার চাইতে কয়েক গুণ লোক মাঠের বাহিরে বিভিন্ন এলাকায় রমনা পার্ক সহ আশেপাশের জায়গায় অবস্থান নিয়েছিলেন। আমরা বিভিন্ন প্রোগ্রামে এর আগে জামাত ইসলাম, বিএনপি, 4 দলীয় ঐক্যজোট বহু সমাবেশ করেছি। প্রধান অতিথি বেগম খালেদা জিয়া বক্তব্য শুরু করেছেন, কিছুক্ষণ পরে আমরা দেখেছি মাঠ অধিকাংশ ফাঁকা হয়ে গেছে, আমি নিজে চাক্ষুষ দেখেছি। অথচ গতকালকে আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান বক্তব্য দিয়েছেন সভাপতিত্বর ভাষণ প্রধান অতিথি হিসেবে। তার বক্তব্য শেষ পর্যন্ত, এমনকি তার বক্তব্যের পরেও লোকজন যায়নি, আসর নামাজ মাঠে জামাতে পড়ে তারপরে মাঠ থেকে বের হয়েছে। বিশেষ করে আমিরে জামাত বক্তব্য দিতে যখন তিনি হঠাৎ করে পড়ে গেলেন, পড়ে যাওয়ার পরে মানুষের ভেতরে, বিশেষ করে পুরো সোহরাওয়ার্দী উদ্যানের লক্ষ লক্ষ জনতা তার পড়ে যাওয়া দেখে নিজের অজান্তেই সবাই কেঁদে ফেলেছেন। আমি নিজে নিজের অজান্তেই কেঁদে ফেলেছি, আমার চোখ দিয়ে কান্নার পানি বের হয়েছে। এরকম শুধু আমি নয়, লক্ষ লক্ষ জনতা কেঁদেছেন। ডক্টর শফিকুর রহমান আমিরে জামাত, তার এই অবস্থা দেখে তার প্রতি ভালোবাসা, একজন নেতাকে কর্মীরা কতটা ভালোবাসে, কতটা মহব্বত করে, গতকালকের সোহরাওয়ার্দী উদ্যানে যারা সশরীরে উপস্থিত ছিলেন তারা চাক্ষুষ প্রমাণ দেখতে পেরেছেন, তারা বিষয়টি উপলব্ধি করতে পেরেছেন। এবং আমিরে জামাত তিনিও বর্তমানে বাংলাদেশের ইসলামপন্থীদের মানুষের কাছে যে কলিজার টুকরো একটা রাহবারের স্থান দখল করেছেন। এবং গতকালকে তিনি প্রমাণ করেছেন, পড়ে যাওয়া মানেই, নেতাদের পড়ে যাওয়া মানেই হেরে যাওয়া নয়, বরং আবারও উঠে দাঁড়ানো। আবারও পড়ে যাওয়া মানেই হেরে যাওয়া নয়,
প্রয়োজনে বসে থেকে নেতৃত্ব দেওয়া, বসে থেকে না পারলে শুয়ে থেকে নেতৃত্ব দেওয়া গতকালকে তিনি প্রমাণ করেছেন। তিনি যদিও বয়স্ক, আমরা বৃদ্ধা বলি তাকে, কিন্তু তিনি আসলে মনের দিক থেকে যুবক, অনেক যুবকের চাইতে তার মনের স্পিরিট মানে শক্তি বেশি, এটা গতকালকে তিনি প্রমাণ করেছেন। সুতরাং আমি মনে করি যারা বাইরে দুই একজন গিয়েছে, অসুস্থ হয়ে যদি কেউ সমাবেশ থেকে চলে যায় বাধা নেই, যেতেই পারে। তবে একটি বিষয় এই জায়গায় আমি পরিষ্কার করে বলতে চাই, আফসারি ভাই আরো বলেছেন যে এত লোক হয়েছে জামাতের সমাবেশে, আগামীতে তারিখ দিয়ে যদি বাংলাদেশে আসে এর চাইতে বেশি মানুষ হবে। যদি শেখ হাসিনা ফিরে আসেন এত লোক হবে সমাবেশে, আফসারি ভাই বললেন, আমি তার কথাকে স্বীকার করি। তবে একটা কথা বলতে চাই, তারেক জিয়া দেশে আসলে এর চেয়ে ডবল লোক হতে পারে, শেখ হাসিনা দেশে ফিরে আসলে এমন সমাবেশ হতে পারে। কিন্তু একটি কথা আমি বলতে চাই, জামাত ইসলামের যে লক্ষ জনতা সমাবেশে এসেছে, এদেরকে 1 টাকা কাউকে দিয়ে ভাড়া করে আনা হয়নি, এদের কাউকে বিরিয়ানির প্যাকেট দেওয়া হয় নাই। প্রত্যেকটা কর্মী, লক্ষ লক্ষ কর্মী নিজের টাকা খরচ করে সমাবেশে এসেছেন। কোন রিক্সা চালক 2 দিন রিক্সা চালিয়ে, সেই রিক্সা চালিয়ে যেই টাকা পেয়েছে সেই টাকা খরচ করে সমাবেশে এসেছেন। অনেকে শ্রমিক এসেছেন, মানুষের বাড়িতে কিষান খেটে সেই টাকা খরচ করে নিজের টাকা ভাড়া দিয়ে সমাবেশে এসেছেন। বিরিয়ানির কোনো প্যাকেট ছিল না, কেউ বা মুড়ি খেয়েছে, কেউ বা চিড়ে দই খেয়েছে, কেউ বা বাড়ি থেকে রুটি সবজি তৈরি করে এনে সেটা খেয়ে সকাল সন্ধ্যারা ওখানে বসেছিলেন, ভালোবাসা দেখিয়েছেন। তার মানে বোঝা যায় বিরিয়ানির প্যাকেট বিতরণ করে টাকা দিয়ে ভাড়া করে এর চাইতে বেশি লোক আনা সম্ভব। কিন্তু নিজের পকেটের টাকা খরচ করে এত লোক বাংলাদেশের কোনো দল আনতে পারবে না। আজকের এই প্রোগ্রামের দ্বারা আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, নিজের পকেটের টাকা খরচ করে নিজের খেয়ে এর চাইতে বড় সমাবেশ ইতিপূর্বে কেউ করতে পারেনি, ভবিষ্যতেও করতে পারবে না। সমাবেশ করতে পারবে বড়, কিন্তু নিজের টাকা খরচ করে এত লক্ষ মানুষ সমাবেশে আসতে পারবে না। সর্বশেষ আরেকটি বিষয় আফসার ভাই বলেছেন যে জামাত ইসলামের এত মানুষ এখানে এসেছে, কোনো মহিলাকে তো সমাবেশে দেখতে পারলাম না। আমি একটা কথা বলতে চাই ভাই, এখানে মহিলাদের উপস্থিতি নেই তার মানেই যে মহিলাদের সমর্থন জামাতের প্রতি নেই, এটা বলার কোনো সুযোগ নেই। আমি মনে করি বাংলাদেশে যদি 1 কোটি জামাত ইসলামের লোক থাকে, তাহলে আরো 1 কোটি মহিলা রয়েছে যারা জামাত ইসলামকে ভালোবাসে, সমর্থন করে। অর্থাৎ পুরুষ সমর্থক, পুরুষ কর্মী যদি জামাত ইসলামের 1 কোটি হয়, আরো 1 কোটি এরকম মহিলা রয়েছে যারা জামাত ইসলামকে ভালোবাসে, জামাত ইসলামকে সমর্থন করে। এখন আমি বলতে চাই, গতকালকের সমাবেশে যদি 20 লক্ষ মানুষ এসে থাকে, পুরুষ হয়ে থাকে, আমি সাপোজ বললাম, তাহলে আমরা যদি মহিলাদেরকেও এখানে আনতাম, তাহলে তো আরো 20 লক্ষ মহিলা ঢাকাতে আসতো। আমরা তাদের জায়গা দিতাম কোথায় এবং তাদের নিরাপত্তা কি আমরা দিতে পারতাম? পুরুষ মানুষ তো যে কোনো জায়গায় অবস্থান নিতে পারে, প্রয়োজনে প্রচন্ড গরমের ভেতরে শরীরের পোশাক খুলে খালি গায়ে পুকুরে নামতে পারে, শুয়ে থাকতে পারে গাছের নিচে। আমরা যদি 1-2 লক্ষ 5 লক্ষ জামাতের শুভাকাঙ্ক্ষী মহিলাদেরকে বলতাম, শুধু তো শুভাকাঙ্ক্ষী নয়, জামাত ইসলামের যেরকম পুরুষ শাখা রয়েছে, আপনাকে আমাদেরকে সবাইকে জানা উচিত বা অনেকেই জেনে থাকবেন, জামাত ইসলামের মহিলা শাখা রয়েছে। কোন শাখায় পুরুষ রোকনের চেয়ে মহিলা রোকনের সংখ্যা বেশি। আমি যে ইউনিয়নে বসবাস করি, আমার ইউনিয়নে পুরুষ রোকনের চেয়ে মহিলা রোকন বেশি, পুরুষ কর্মীর চেয়ে মহিলার কর্মী বেশি। তার মানে বোঝা যায় জামাত যদি চাইতো, যত পুরুষ এই সমাবেশে এসেছে এর চাইতে বেশি মহিলা এই সমাবেশে উপস্থিত করতে পারতো, কিন্তু তাদের নিরাপত্তার কথা ভেবে তাদেরকে এই সমাবেশে ডাকা হয়নি। সুতরাং এই গতকালকে মহিলা উপস্থিত ছিল না, এই জন্যই মহিলারা জামাত ইসলামের পক্ষে নেই এমনটি বলার কোন সুযোগ আছে বলে আমি মনে করি না। সুতরাং গতকালকের সমাবেশে এটাই প্রমাণ হয়েছে বাংলাদেশের জি, সর্বমতের এনাম ভাই আমি সকলপন্থী মানুষ রয়েছে। একটু এবং কথা বলতে সর্বশেষ চাই। আজকের আমি সর্বশেষ শেষ করছি, আজকের প্রোগ্রামের প্রথম আলোচক ফরাত হোসেন সাহেব যে কথাটি বলেছিলেন যে বাংলাদেশের তৃণমূল পর্যায়ে জামাত ইসলামের পক্ষে লোক নেই, আমি তার কথার সঙ্গে একেবারে দ্বিমত পোষণ করি। আমি মনে করি তৃণমূল নয়, বাংলাদেশের এমন কোনো গ্রাম নেই, এমন কোনো মহল্লা নেই, এমন কোনো পাড়া নেই, আমার তো মনে বলে বর্তমানে যে সিচুয়েশন চলতেছে, এমন কোন বংশ বা এমন কোন পরিবার নেই যেখানে জামাত ইসলামের 2-4 জন শুভাকাঙ্ক্ষী বা ভালোবাসার লোক নেই। এটাই আমি বলতে পারি। তিনি ঢাকাতে বসবাস করেন, শহরে অবস্থান করেন, আমি তো যেখানে বসবাস করি একদম
মফস্বল এলাকায়, একদম গ্রাম এলাকায় আমি বসবাস করি। আজকে বাংলাদেশের গ্রামগঞ্জে, মাঠে ঘাটে, চায়ের দোকানে, প্রতিটি মহল্লায় জামাত ইসলাম এবং ইসলামপন্থীদের পক্ষে জনমত তৈরি হয়েছে। বিশেষ করে গত ১ বছরে স্বৈরাচার পালিয়ে যাওয়ার পরে বাংলাদেশের মানুষ মুক্তি পায়নি। যেরকম চাঁদাবাজি চলছে, সেই রকম সুদ, ঘুষ, দুর্নীতি, রাহাজানি, পাথর মেরে মানুষ হত্যা গত ১৬ বছরে স্বৈরাচাররা যা করেছে, এখনো আমরা তা দেখতে পাচ্ছি। এই সমস্ত ঘটনার পরিপ্রেক্ষিতে বিশেষ করে গ্রামের সাধারণ মানুষ কিন্তু ক্ষিপ্ত হয়েছেন অনেক দলের উপরেই। তারা চাচ্ছেন ইসলামপন্থীরা যদি ক্ষমতায় যায়, জামাত ইসলাম যদি ক্ষমতায় যায়, তাহলেই আগামীতে সুখী, সমৃদ্ধি, সুন্দর একটি দেশ গঠন হতে পারে। সর্বশেষ একটি কথা বলতে চাই, গতকালকের সমাবেশে আরেকটি দাবি যে গুরুত্ব দিয়ে করা হয়েছে, প্রায় ১ কোটি ভোটার বিদেশে থাকেন, প্রবাসী ভাইরা, তাদের যেন ভোটের অধিকার প্রতিষ্ঠা করা হয়। বিএনপির নেত্রী পাপিয়া চৌধুরী তিনি বক্তব্য দিতে গিয়ে বলেছেন যে প্রবাসীদের ভোটের কোনো দরকার নেই, তার কারণ প্রবাসীরা বিদেশে বসে থাকে, তারা আরাম আয়েসে জীবন যাপন করে, দেশের জন্য কিছু করে না, দেশের প্রতি কোনো ত্যাগ নেই। আমি পাপিয়াকে বলতে চাই, এই ১ কোটি প্রবাসী যদি বিদেশে না থাকতো, তারা যদি রেমিটেন্স না পাঠাতো, আমাদের বাংলাদেশের আমাদের দুর্ভিক্ষ তৈরি হতো, হয়তো আমরা ৩ বেলা ভালোভাবে খাবার পেতাম না। আজকে বাংলাদেশের অর্থনীতি সচল রয়েছে এই ১ কোটি প্রবাসীদের জন্য। সেই প্রবাসীদের রেমিটেন্স দিয়েই কিন্তু আমরা বাংলাদেশটা সচলভাবে পরিচালিত হচ্ছি। সুতরাং পাপিয়া চৌধুরী এই বক্তব্যের মাধ্যমে প্রবাসীদের অপমান করেছেন। আমি মনে করি পাপিয়াকে প্রবাসীদের কাছে ক্ষমা চাওয়া উচিত।